তোষামদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজ 25শে মার্চ, ভয়াল কালরাত্রি। 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। এরপর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়। আজকে স্বাধীনতার পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতির ফলেই দেশ ফ্যাসিস্টদের কবলে পড়েছিল। একই ধরনের আরেকটি অনুষ্ঠান, সেটিও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক সমাবেশে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করছে। আমাদের আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের চেতনা ও ফ্যাসিবাদ। আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং দলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিএনপির যেই আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেছেন সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করতে চাই। স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পর ৭১-এর ২৫ মার্চ কালরাত পাকিস্তানি বাহিনী এদেশের মানুষকে দমিয়ে রাখতে চালায় নৃশংস অপারেশন সার্চলাইট। এরপর দীর্ঘ ৯ মাসে লাখো প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা। অর্জিত স্বাধীনতা নস্যাতে আজও চলছে বহুমুখী ষড়যন্ত্র। এমন আলোচনায় মুখর হয়ে ওঠে বিএনপি আয়োজিত এই সভা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস চাপা দিতে আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন সেই গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন পেছাতে ষড়যন্ত্রে বেপরোয়া হয়ে উঠছে একটি মহল। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছিল, এই যারা বিগত পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, তারা বাংলাদেশে প্রথমেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। সেই পথ বাধাগ্রস্ত করতে গিয়ে তারা হয়তো অনুধাবন করতে পারছে সেটা করা সম্ভব হবে না। এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা এদেশের নিরীহ লাখো মানুষকে হত্যা করেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী এসব বিষয় আমলে না নিয়ে বোঝাতে চায় ৭১ কোনো ঘটনা না। তখন পাকিস্তান সেনাবাহিনীকে যারা সহায়তা করেছে, এখন তারাই গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। যারা সহযোগিতা করেছে, যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। সোমবার সার্জিস আলমের বাড়ি ফেরার পথে শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা সমালোচনা। এ নিয়ে মির্জা ফখরুল বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা বোঝার আর বাকি নেই। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করার পায়তারা চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্রই হোক না কেন জনগণ তা মোকাবেলা করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। মনি আপা, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে কারা নস্যাৎ করতে চায়? যারা মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতা করেছে তারা বুক ফুলিয়ে কথা বলছে, উচ্চকণ্ঠে কথা বলছে, যাদের নাম বা পরিচয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চান নাই। এরা কারা, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার লিডার,
আমার সিনিয়র নেতা, উনি যখন বলতে পারেন না আপনি আমাকে টকশো ছোট্ট জায়গা পরিসর, আমি কিভাবে বলি বলেন? এটা তো সবাই বুঝে, আপনিও বুঝেন, তো এইখানে বলার তার অপেক্ষা থাকে না। মানে এদের নাম বললে অসুবিধা কি? মানে নাম বলার দরকারটা কি? নাম বলা ছাড়া যদি আমি বুঝি স্বাধীনতার 54 বছর পরেও নাম বলার প্রয়োজনটা কোথায় আসে আমরা জানি না। যেভাবেই হোক না কেন তারা একটা ফ্যাসিস্টের পতনের পরে তারা একটু উজ্জীবিত হয়েছে দেশের কাছে, কিন্তু দেশের মানুষ কিন্তু ভুলে যায় নাই। দেশের মানুষ স্বাধীনতার সাথে বাংলাদেশের কোনো প্রান্তের মানুষ কোনো ব্যাপারে অসহযোগিতা করবে এটা বিশ্বাস করাই যায় না, কারণ তাহলে আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। সেই মানুষটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। আর রাষ্ট্রদ্রোহিতা যেমন তেমন বিবেকভাবে বাংলাদেশের তো আনাচে কানাচে জায়গা আমিও ঘুরেছি, আপনিও ঘুরেছেন। মানুষ কিন্তু ভীষণ এই ব্যাপারটা আবেগপ্রবণ, এই ব্যাপারে কেউ কাউকে ওই জায়গাটায় ভাগ দিতে চায় না। ওই জায়গাটায় সবাই আমরা এক, ওইখানে যদি ঐক্য না থাকে তাহলে এই দেশের আর কোথাও ঐক্য থাকবে না। সেই জায়গাটা নিয়ে যারা চেষ্টা করছে, আবারও যারা গণহত্যায় সেই দিন সহযোগিতা করেছিল, যারা মা বোনের সম্ভ্রমহীনতায় যারা সহযোগিতা করেছিল, আজকে তাদের মানে এত দাপট বেড়েছে যে স্বাধীনতা আজকে দেখেন, এটা আমি জানি না, এটা কাকতালীয়ভাবে কতক্ষণ হয় আমি জানি না। একটা পতিত সরকারের পরে 2টা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস আগামীকালকেরটা নিয়ে যাবে। আমরা কিন্তু মার্চ পাস্ট থেকে বঞ্চিত হয়েছি, কুচকাওয়াজ বাদ গেল কেন আমরা জানি না। এখানে ছোট্ট পরিসরে হলেও হতে পারতো, হ্যাঁ ঠিক আছে, সামনে ঈদের রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু সেটার জন্য আগেও কিন্তু এরকম রোজা ঈদ পড়েছে, কিন্তু কুচকাওয়াজ বাদ যায় নাই। তো এই যে স্বাধীনতাটাকে অন্যভাবে নেওয়ার জন্য, এবং আমরা কোনোটাকেই ছোট বড় করে দেখছি না, কিন্তু যদি বড়র প্রশ্ন আসে এটা আনপ্যারালাল, সেটা হলো 71 ওই জায়গাটায় আমরা হাতই দিতে চাই না, ওটা সবার জন্য এক। হ্যাঁ, আমরা 24কে অবশ্যই 24-এর যা হতাহতদের স্যালুট করি। আমাদেরকে 24 অনেক কিছু করে দিয়েছে। এই যে কথা বলছি, হ্যাঁ সেই দিনও কথা বলতাম, কিন্তু সেই দিন কথা বলার মধ্যে আর আজকের কথা বলার মধ্যে একটা জায়গায় তফাৎ। আজকের কথা বলার মধ্যে কোনো এম্বার্গো নাই যে এত, সেই দিনও আমি কেয়ার করি নাই, কিন্তু তারপরেও মেন্টালি একটা যে এই কথাটা বললাম এটার জন্য আমাকে কী খেসারত দিতে হতে পারে, কী খেসারত দিতে হয়। তো আজকে কিন্তু ওই জায়গাটা থেকে আমি এখনো কি কিছু নাম বলতে আমাদের সমস্যা? হ্যাঁ, এখনও নাম বলতে সমস্যা, কারণ এখনও যে ধরনের কাজ হচ্ছে। কিছুক্ষণ আগে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেখানে কিন্তু উনি গুজব নিয়ে যে কথা বললেন, অনেকক্ষণ কথা বললেন গুজব নিয়ে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে এখনও আমাদের যে দেশে গুজবটাকে প্রাধান্য দেওয়া হয়, গুজবটাই মেন খবরে চলে যায়, সেই দেশে তো অবশ্যই আপনার না বলা এম্বার্গো, অলিখিত আপনার এক ধরনের সমস্যা ফেস করা। এখনও সাংবাদিকরা আগের মতো যে একদম মানে আগের মতো, অনেক আগের মতো ফ্রিডম, যেটা শহীদ জিয়ার পরে কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আপনার মনে পড়ে নিশ্চয়ই যে যখন 2001-6 ক্ষমতায় ছিল বিএনপি, তখন আপনারা তারেক রহমান তখন বেশ বুঝমান এবং রাজনীতির ভিতরে ঢুকেছেন তো উনি, তখন কিন্তু সমস্ত সাংবাদিক মহল তার বিরুদ্ধে অনেক রকম সত্য মিথ্যা প্রোপাগান্ডা সব কিছু বলতেন, কিন্তু উনি কিন্তু কোনো সাংবাদিককে এটার জন্য জবাবদিহিতায় আনে নাই, কাউকে কিন্তু এটার জন্য জেল খাটতে হয় না, কাউকে কিন্তু এই কারণটার জন্য জীবন দিতে হয় নাই, যেটা 15.5 বছর হয়েছে। এবং এখনও কিন্তু সাংবাদিকরা অনেক খবর জনগণ বলার পরে, প্রেস কনফারেন্সে ডাকার পরে প্রেস বুঝে, এর আগে কিন্তু সবাই জানে, প্রেসও জানার কথা, কিন্তু প্রেস কিন্তু ওইভাবে লেখে না। তার মানে গণমাধ্যম ভয় আছে অবশ্যই, কার্যক্রম দেখে তো তাই মনে হয়। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই। গত 3-4 দিন আগে যে একজনের ফেসবুকে লেখা নিয়ে যে সারা রাত ব্যাপী যে চরম খারাপ অবস্থা হলো, সাংবাদিকরা কেউ এটা নিয়ে কোনো কথাই বললেন না, কিছুই না, কোনো পত্রিকায় কিন্তু আমরা পেলাম না। আমরা প্রথমে সোশ্যাল বুকে আমরা ওই স্ট্যাটাসকে নিয়ে কিন্তু এরপরে রিপোর্ট করেছে সবাই। তারপরে যখন আবার এটা নিয়ে যখন কথা হলো, আবার যখন এটা নিয়ে আলোচনা আসলো, তারপরে
প্রায় একদিনের মতো কিন্তু সবাই নিশ্চুপ ছিল। কেন? নিশ্চয়ই এটা ভয় ছিল। কিসের ভয়টা ছিল? আচ্ছা, আমরা মূল বিষয়ে ফিরতে আসি মুনিয়াপা। সেটা হচ্ছে যে আপনার দল বলছে যে ৭১-২৪কে সমান্তরাল করার চেষ্টা করা হচ্ছে, যেটি সমীচীন না। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবের মতামত দিতে গিয়ে। তার মানে হচ্ছে যে ৭১-২৪ নিয়ে একরকমের বিতর্ক তো আছেই। দুটোর গুরুত্ব, দুটোর মহিমা দুটো আলাদা, একটা বিকল্প হয় না। কিন্তু ৭১ বিরোধী যে শক্তি বা যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় সহযোগিতা করেছিল, সেই দলের উত্থান বা তাদের উচ্চ কণ্ঠে কথা বলার কথা মহাসচিব বললেন। এখন যারা সরকারে আছেন তাদের ব্যাপারেও এই ধরনের সমালোচনা আছে, যেটা আপনি বলছেন যে বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজন, সেগুলোর বদল বা দিবস বাতিল, এরকম অনেক কিছু। তার মানে হচ্ছে যে ওই শক্তির সাথে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন তাদের কোনো যোগসূত্র আছে? আমার মনে হয় আছে। যদি একই কণ্ঠ যদি একই রকম হয় তাহলে না থাকার তো কোনো কারণ নাই। এবং আমার মনে হয় যে বর্তমান সরকার অনেকটা না বুঝে চাপের মধ্যে আছে। এই কারণে যে ২৪-এর মধ্যে এই সরকারের যে হ্যান্ডসগুলো তারা কেউই ছিল না, ওরকম ছিল না। দুই একজন যাও ছিল শেষ দিকে, দুই একবারের, সেটা হলো অন্য হিসাবে তারা ছিল। তো যে কারণে তারা ধারণ করে না, লালন করে নাই। প্রথমেই এসে কি বলেছে চিফ অ্যাডভাইজার, ফার্স্টেই ২-৩টা দেশে গেল, জাতিসংঘে গেলেন, উনি কি বললেন যে মাস্টার মাইন্ড কারা। এর আগে মাস্টার মাইন্ড কী জিনিস এটাই জনগণ জানতো না। এই যে মাস্টার মাইন্ড আনলেন, 3rd, 4th জায়গায় গিয়ে কিন্তু উনি আবার তখন ঠিক হয়ে গেলেন, উনি প্রত্যাহার করলেন মাস্টার মাইন্ড। বাট একটা কথা বলে ফেললে এটা বন্দুকের গুলির মতো, একবার বেরোয় গেলে ওটা কিন্তু আর ভেতরে ঢুকানো যায় না, তাও যদি ওই টাইপের কোনো মানুষ বলেন। তো তারপরে যাদের আঙ্গুলি হেলনে তারা চলছে, তারা কিন্তু ঘুরে ঘাড়ে আপনি মাস্টার মাইন্ড বলেন, যেটাই বলেন, এটা কিন্তু নেপথ্যে একটা শ্রেণী যারা গণহত্যায় সহযোগিতা করেছিল, এই শ্রেণীটার আঙ্গুলি হেলনে উঠছেন এবং বসছে। ডক্টর ইউনূসের সরকার তো সবার সমর্থিত সরকার, এখন পর্যন্ত সেই সমর্থন আছে। তারা কেন একটি নির্দিষ্ট রাজনীতির পক্ষে? সবার সমর্থিত এক জিনিস, সবার সমর্থিত হলে তো গণভোটের প্রয়োজন পড়ে। আপনি তো গণভোট হয় নাই। এটা হচ্ছে যে আমি বলি অভ্যুত্থানের পরে যখন যারা সিলেক্ট করেছে অন্যরা শব্দ করে নাই, এটা মৌনতা সম্মতির লক্ষণ অনেকটা। মানে আপনাদেরও তো সমর্থন ছিল। আমি বলছি মৌনতা সম্মতির লক্ষণ। আমাদের সমর্থন ছিল বলেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা হলে আমাদের ব্যর্থতা, সো এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরে বলছে পরের লাইনে, তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। তারপরেও কেন এই কথাটা বলছে, সেটার অর্থ হলো যে সরকারকেও তো অনুধাবন করতে হবে যে কার সাথে কথা বলে আমার কাজটা করা উচিত, কাদের সাথে কথা বলতে হবে। তো আপনি নিজে অনভিজ্ঞ, আপনি আরও যদি অনভিজ্ঞ সিলেক্ট করেন যাদের অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা, আপনি তাহলে তো আপনি মানে নিম্নমুখী হবেন। অনভিজ্ঞতার কথা তো তারা সবসময় স্বীকার করেন, প্রধান উপদেষ্টা স্বীকার করে, কিন্তু উনি স্বীকারও যেমন করে, উনি আবার কোনো সহযোগিতাও তেমন নেন না। আপনি দেখেন কয়টা রাজনীতিবিদদের ওরকম নিচ্ছেন না, কয়টা রাজনীতিবিদদেরকে উনি ওইভাবে ডেকে নিয়ে কথা বলেছেন, টাইম দিয়েছেন। কোথায় 2-3 বার যাও হয়েছে, এই যে ওনারা বলতে পারবে, সেটাও খুব ক্ষণস্থায়ী টাইম। আপনি ইয়েস নো ভেরি গুডের মতো আপনি আসলেন, কেমন আছেন, খুব কার্যকর সম্পর্ক হয় না। যেটা রাষ্ট্রের জন্য কার্যকর, আপনি ব্যক্তি টু ব্যক্তি কার্যকর হলে রাষ্ট্রও কার্যকর হয়, আমি অত দূরে গেলাম না। মিনিমাম রাষ্ট্রের জন্য কার্যকরের জন্য কিন্তু একটা সময়ের দরকার। এই যে সংস্কার 166টা বের হয়েছে, সেটার আগে যদি এই সব দলগুলোকে ডেকে নিয়ে যেত, একটা প্রতিনিধি করে যদি বলতো যে তোমরা সব দল থেকে একটা ডেটা দাও যে কয়জন থাকবে, তাদের সঙ্গে যদি সংস্কার কমিশনে তারাও যদি টাইম টু টাইম তাদের সাথে কথা বলতো, কারণ এই সংস্কার পাশ করানোর জন্য কিন্তু পরবর্তী রাজনৈতিক দলদেরই দরকার, তাদেরই সমর্থন সহযোগিতা লাগবে। আমরা সংস্কারের বিষয়ে আলাদা করে আলোচনা করব। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রধান উপদেষ্টা আজকে স্বাধীনতা পদক অনুষ্ঠানে বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতির ফলেই দেশ ফ্যাসিস্টদের কবলে পড়েছিল, মুক্তিযুদ্ধের চেতনা ভুল দিকে যাওয়ায় দেশে মানবাধিকার ও সাম্য প্রতিষ্ঠা করা যায় নাই। এখন মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ কখন হলো? আমাদের অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ৭১-এর পরে, বিশেষ করে গত 16 বছরের যে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট শাসন, সেটি নিয়ে আমরা কথা বলছি। সেই সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বিগত সরকারকে বহু কথা বলতে শুনেছি।
মোটা দাগে অনেকে বলেন যে তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধের চেতনা নামে যত রকমের অপকর্ম সব কিছু করেছে। মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছে তারা ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের ধ্বজাধারী সেজে গিয়েছিল। ফলে প্রধানমন্ত্রী যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়া বা বিচ্যুত হওয়া বা ভুল দিকে যাওয়ার কারণে, এই ভুলটা আমরা কখন গেলাম, গত 16 বছরেই নাকি আরও আগে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমার বাবা মুক্তিযুদ্ধে ছিলেন। আজকের এরকম একটা ঐতিহাসিক দিনে আমি শুরুতেই এই বিশাল মুক্তির লড়াইতে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া, রুহের মাগফিরাত কামনা করছি। অনেক অনেক হাজার হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব নিয়ে এখনও বেঁচে আছেন। এবং একটা এই মুক্তির লড়াইতে যারা মোটা দাগে দায়িত্ব পালন করেছেন দুইটা জায়গায়, একটা পলিটিক্যাল জায়গা থেকে যাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার্স বলি, যারা এটাকে পলিটিক্যালি সংগঠিত করেছেন, শেখ মুজিব থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে প্রবাসী সরকারের নেতৃবৃন্দরা যারা ছিলেন সবাই, মাওলানা ভাসানী ছিলেন, তাদেরকে স্মরণ করছি তার পলিটিক্যাল কন্ট্রিবিউশনের জায়গা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে সামরিক জায়গা থেকে যারা সাহায্য করেছেন, জেনারেল ওসমানী আমাদের সর্বাধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, সবাই সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন, অসাধারণ বীরত্ব গাথা তাদের ইতিহাসে আছে। তো সেই সকল বিভিন্ন বাহিনীর যারা সদস্যরা এবং সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধারা ছিলেন সবাইকেই স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমাদের আর্ম ফোর্সেসের অফিসাররা পার্টিকুলারলি যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই দিনগুলোতে এবং ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছেন, দেশপ্রেম বলতে যা বোঝায় তারা প্রত্যেকে তার ব্যক্তিগত জীবনে সে লড়াই দিয়ে সেটা প্রমাণ করেছেন, স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে যুদ্ধটা হইল কেন, মুক্তিযুদ্ধের চেতনা যখন বলি, প্রথমত হচ্ছে আমাদের ফিরে যেতে হবে যুদ্ধটা কেন হইল। এবং এটার যদি আপনি ঐতিহাসিক ডকুমেন্ট দেখেন, এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হচ্ছে যেটা 10 এপ্রিল আমাদের যখন প্রবাসী সরকার গঠিত হয় তারা একটা ঘোষণাপত্র অ্যাডপ্ট করে, যেটা 17 এপ্রিল তারা শপথ নেন এবং ওটা পাঠ করেন। সেখানে মোটা দাগে 3টা জিনিস ছিল। প্রথম অংশে ছিল হচ্ছে অজুহাতনামা, যেই বাঙালি মুসলমান এবং যেই বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে মোটা দাগে প্রজা, জমিদারি বন্দোবস্তের যারা প্রজা ছিলেন তাদের রাষ্ট্র ছিল পাকিস্তান রাষ্ট্র, কৃষক প্রজাদের রাষ্ট্র, জমিদারি প্রথা বাতিল, এই পাকিস্তান আন্দোলন বানানো, এই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মাওলানা ভাসানী থেকে শুরু করে সবাই পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন। তাহলে সাডেনলি 24 বছর পরে যে রাষ্ট্রটা যারা বানালেন তারা কেন সেই রাষ্ট্রটাকে তালাক দিলার চেষ্টা করছেন? কেন বলছেন যে আমার বানানো ঘরে আমি আর থাকবো না, আমি আলাদা হয়ে যাব? সেই অজুহাতনামাটা খুব পরিষ্কার করে বোঝা দরকার আমাদের, তাহলেই হচ্ছে চেতনার প্রশ্নটা পরিষ্কার হবে জাতির কাছে। সেখানে পরিষ্কার করে ওয়ারাস দিয়ে যেহেতু দিয়ে যেহেতু পূর্বের সাথে পশ্চিমের যে বৈষম্য, পূর্বের সাথে পশ্চিমের যে কৃত ওয়াদা ছিল, গণতন্ত্র এটা সেটা হয় নাই, ভোট নির্বাচন সব কিছু মিলে একটা অভিযোগনামা ছিল। দ্বিতীয় পর্বে ছিল আকাঙ্ক্ষা আমার এই ঘোষণাপত্রে, যে আমি যে একটা নতুন দেশ বানাচ্ছি, ওই দেশ থেকে এই দেশটা আলাদা কিভাবে হবে, ভিন্ন কি হবে এটাতে। সেখানে পরিষ্কার করে বলা ছিল উই দ্য পিপল therefore propose a free independent democratic country, People's Republic of বাংলাদেশ এই নামে হবে, যেই রাষ্ট্রটা পরিচালিত হবে 3টা মূলনীতির উপর ভিত্তি করে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। তাহলে আমরা যখন বারবার 71-এর লড়াই, মুক্তিযুদ্ধের লড়াই অথবা আমার শত শত বছরের এই মাটির এই জমিনের যে আজাদির লড়াই ছিল, এই প্রত্যেকটা লড়াইকে যদি আপনি 2-3টা শব্দে সামারাইজ করতে চান, সেটার অঙ্গীকার ছিল যে আমি এমন একটা রাষ্ট্র চাই যে এই রাষ্ট্রে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং ইনসাফ থাকবে। এখন এইটা হচ্ছে আমার নীতি। তাহলে 53 বছর ধরে এই দেশটা যারা শাসন করেছেন, শোষণ করেছেন, ফ্যাসিবাদ কায়েম করেছেন, তাদেরকে প্রত্যেককে তখন এই নীতির উপরে ভিত্তি করে চার্জশিট দিতে হবে যে তারা আসলে কি কি অপরাধে অভিযুক্ত। এবং সেই জায়গা থেকেই প্রফেসর ইউনূস বলবার চেষ্টা করেছেন যে আমরা সেই অঙ্গীকারের জায়গা থেকে সরে এসেছি। কখন থেকে সরে আসছি আপনি জিজ্ঞেস করেছেন, ইমিডিয়েটলি আফটার থেকে, একদম যুদ্ধ শেষ না হওয়া পর্যন্তই বলতে পারেন যে এখনও যুদ্ধটা ভালোভাবে শেষও হয়নি। 16 ডিসেম্বর তো সব জায়গায় যুদ্ধ শেষ হয়নি, কোনো যুদ্ধ আপনার একেবারে 19 তারিখ, 26 তারিখ, ডিসেম্বরের শেষ, জানুয়ারি 1st উইক 2nd উইক পর্যন্ত কোনো এলাকায় মহল্লায় যুদ্ধ হয়েছে। তাহলে সেই যে লড়াইটা আমার ছিল, সেই নতুন বাংলাদেশে জানুয়ারি মাসে কিন্তু আপনার জহির রায়হান গুম হইলেন। কোন জহির রায়হান? যে জহির রায়হান ইংলিশে 2টা ডকুমেন্টারি ফিল্ম করেছেন 71-এ, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা ছিল, আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য যে কি হচ্ছে এখানে গণহত্যার নামে, এখানে মুক্তির লড়াইটা কি হচ্ছে। যেই ইংরেজি ফিল্মগুলো আপনার পশ্চিমের বিভিন্ন দেশে দেশে
আপনার দেখানো হয়েছে, বিভিন্ন পার্লামেন্টে এগুলো দেখানো, সংসদ সদস্যদেরকে দেখিয়ে মতামত তৈরি করা হয়েছে। জর্জ হ্যারিসন এরপরে উদ্বুদ্ধ হয়ে এটার উপর ভিত্তি করে কনসার্ট করলেন, টাকা উঠাইলেন, সেই টাকা আবার দেশে পাঠানো হয়েছে। তাহলে সেই মানুষটা যিনি এই লেভেলে মুক্তির লড়াইকে দুনিয়াতে তুলে ধরেছেন, তাকে গুম করা হইল আপনার 30 তারিখে জানুয়ারির। কেন গুম করা হয়েছে? কারণ তার ভাইকে যখন 14ই ডিসেম্বর 71-এ গুম করা হয়, উঠায় নেওয়া হয়, ওইটার প্রতিবাদ জানাতে গেছেন উনি। এটা ইনভেস্টিগেশন করছিলেন এবং উনি জানতেন কারা কারা এর সাথে জড়িত, এবং যাদেরকে বলা হচ্ছে তারা আসলে না, উনি ফাইন্ড আউট করে ফেলেছিলেন। তাহলে গুম তো শুধু 16 বছরের পলিটিক্স না, যেই পলিটিক্সের ব্যাপারে আমরা আপনারা সবাই মিলে এই লড়াইটা করলাম এত বছর থেকে, যে গুম খুনের বাংলাদেশ থেকে মুক্তি চাই। তাহলে গুমটা তো আমার স্বাধীনতার প্রথম মাসে হয়ে গেল, এবং সেই গুমের বিচার কি হয়েছে? আপনার সেই জহির রায়হানের বোন এখনও বেঁচে আছে। উনি কদিন আগে কোনো ইন্টারভিউ দেখলাম, বলতেছে যে আমি এখনও তো আমার ভাইয়াকে খুঁজে বেড়াচ্ছি। বললো যে তুই থাক, দরজাটা বন্ধ কর, আমি আসতেছি। মিরপুরে গেলেন, মোহাম্মদপুরে গেলেন ভাইকে খুঁজতে, আর ফিরে আসেন নাই। এবং ওনার আত্মীয় স্বজনরাও এটার সাথে জড়িত, খুব বিখ্যাত বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা এগুলোর সাথে জড়িত বলে উনি বলেছেন। তাহলে এরপরে দেখেন 72 থেকে 75 আমার সংবিধানটা তৈরি হইল নভেম্বর মাসে। যেই সংবিধানটা তৈরি করলো কারা? যারা 70-এর পাকিস্তান ফ্রেমওয়ার্কে নির্বাচিত সদস্যরা। অন্য একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার শপথ যারা নেবেন, তারা মিলে একটা নতুন রাষ্ট্রের সংবিধান বানালেন, এবং এই সংবিধানটার জন্য তারা গণভোট করলেন না, কোনো ম্যান্ডেট নিলেন না। তাহলে দেখেন এই যে বিচ্যুতির কথা যেগুলো আসছে না, এই যে আরেকটা বিচ্যুতি। তৃতীয়ত দেখেন আমার 73-এর নির্বাচন, 73-এর শুধু জাতীয় নির্বাচন না, মার্চের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন। প্রত্যেকটা নির্বাচন ছাত্রলীগের লোকজন আপনার মানে ব্যালট বক্স কারাকারি করা থেকে শুরু করে 72 সংসদে তো যারা জিতছে তারা আসলে যেতেন নাই শেষ পর্যন্ত। ডাকসু নির্বাচন তো চুরি হয়ে গেছে। তো সেই জায়গাতে আমার জাতীয় নির্বাচন যেটা হইল মার্চ মাসে, এই নির্বাচনে জাসদকে যে পরিমাণ মারপিট করা হয়েছে, একদম তুলোধুনো করা দেওয়া হয়েছে। 293টা আসন পাইলেন আপনার এক দল, আওয়ামী লীগ। এরপরে দেখেন বিচ্যুতির জায়গায় 74-এ এসে বাকশাল করলেন, চতুর্থ সংশোধনী পাশ করলেন, জানুয়ারিতে গিয়ে আপনার বাকশাল প্রতিষ্ঠিত হইল। তাহলে যেই মানুষটা পাকিস্তান আন্দোলন করলেন, যেই মানুষটা পাকিস্তানের পুরো পিরিয়ডে 13-14 বছর জেল খাটলেন মানুষের জন্য, মুক্তির লড়াইয়ের জন্য, গণতন্ত্র ভোটের জন্য, সেই মানুষটা অফিসিয়ালি গণতন্ত্রকে হত্যা করলেন, করে চতুর্থ সংশোধনী করলেন, বাকশাল করলেন, নিজের দলটা সহ আওয়ামী লীগ সহ সকল দল বিলুপ্ত করে দিলেন, পত্রিকা বিলুপ্ত করে দিলেন, 3-4টা সহ নিজেদের পত্রিকা, জাতীয় দল করলেন নিজের একটা, যেটার নাম বাকশাল দিলেন। প্রধানমন্ত্রী হন একবার, প্রেসিডেন্ট হন একবার, জাতীয় দলের চেয়ারম্যান হন, দিনে রাতে শপথ নিচ্ছেন ইচ্ছা মতো। এরপরে দেখলাম যে আপনার এইটা করবার মধ্য দিয়ে বিদেশ নীতি পরিবর্তন হয়ে গেল, ভারতের সাথে মৈত্রী চুক্তি হচ্ছে, ফারাক্কা চালু করে দিচ্ছে, আমার পরিবেশ, আমার প্রাণ, প্রকৃতি সব কিছু নষ্ট হচ্ছে, তারপর অ্যালাউ করা হলো। তো ঠিক এইভাবে যে আমার মুক্তির লড়াইগুলোকে কিভাবে অঙ্গীকারপত্রের সাথে বেইমানি করে করে এই গোষ্ঠীটা বাংলাদেশটাকে আবার অন্যের হাতে তুলে দিল। এরপরে দেখেন জাসদের 2 ভাগ, সশস্ত্র আন্দোলন, ভারতের হাইকমিশন অ্যাটাক করা, ডেপুটি হাইকমিশনারকে আপনার বন্দি করা, খুন খারাপি, এই চলতে চলতে কিন্তু জিয়াউর রহমান পর্যন্ত এসে এটা স্টেবল হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টাই হচ্ছে 3.5 বছর বাংলাদেশের ইতিহাসের বেস্ট টাইম গভর্নেন্স ওয়াইজ, যিনি বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করে গিয়েছিলেন। এই যে বিচ্যুতির জায়গা থেকে একটু ফিরে আসলেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79 সংসদ হচ্ছে, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সিনিয়র রাজনীতিবিদ, তারা সবাই বলেছেন বাংলাদেশের ইতিহাসের বেস্ট পার্লামেন্ট। বাংলাদেশের রাজনীতিবিদদের থেকে বেস্ট পার্লামেন্টেরিয়ান খুঁজে খুঁজে ভিন্ন দল থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে কমরেড তোহাদের মতো লোকদেরকে উনি ফেরায় নিয়ে আসছেন, উঠায় নিয়ে এসে সংসদে নিয়ে আসছেন। মশিউর রহমান জাদু মিয়া, মুসলিম লীগের নেতা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, ডান বাম, এবং মাওলানা ভাসানী তাকে এত পছন্দ করতেন, তার প্রতীকটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। ন্যাব ভাসানীর বাম নেতৃবৃন্দ পিকিংপন্থী বামপন্থীদেরকে ডেকে বলেছে তোমরা জিয়ার সাথে রাজনীতি করো, উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে সফল সময়টুকু, কিছু সময় আসলো, আমরা আবার বিচ্যুতিতে পড়ে গেলাম। প্রেসিডেন্ট শহীদ হইলেন, এরশাদ কুয়ের সাথে জড়িত ছিল, নতুন দল করলো, আবার ভারতের বি টিমের পলিটিক্স শুরু হলো আমাদের। অতএব এই যে বিচ্যুতির ইতিহাস কিন্তু শুধুমাত্র 16 বছরে না, আমাদের পরতে পরতে বিচ্যুতি আছে। এবং এই 71-এর মুক্তির লড়াইকে ধারণ করে আমার যে বিচ্যুতিগুলো হয়েছে, সেগুলো যেহেতু আমি ভালোভাবে বোঝার চেষ্টা করি নাই, এই বিচ্যুতিগুলো বারবার হয়েছে।
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে দেখেন আপারা তখন কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আমরা আবার একটা নতুন যাত্রা শুরু করলাম গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রে ফেরত গেলাম এবং 91-এ খুব ভালো একটি নির্বাচন হলো, 96 একই রকমের একটি নির্বাচন হলো, পরের দুটি নির্বাচন নিয়ে আরও বিতর্ক করা যায়, কিন্তু পরপর 4টি নির্বাচন হলো মোটা দাগে বাংলাদেশের ইতিহাসে ভালো নির্বাচন, এবং এই 4টি সরকার পরপর আস্তে আস্তে খারাপের দিকে গেছে। ফলে 90-এর পরের যে উত্থানটা, আমি যদি প্রথম 10 বছর ধরি, দুটি সরকার, দুটি সংসদ, দুটি নির্বাচন, ওইটা তো একটা উত্থান ছিল। তারপরে আমরা আবার পড়তে শুরু করলাম 8-এর পর থেকে, 14 থেকে তো একেবারে যাচ্ছে তাই। তার মানে আমরা যখন ফ্যাসিবাদ বা এই যে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য চেতনা থেকে সরে যাওয়ার কথা বলি, এটা তো আপ ডাউন করেছে না, নাকি ক্রোনোলজিক্যালি গেছে? আমার কাছে মনে হচ্ছে আমরা প্রোগ্রেসিভলি ডিক্লাইন করেছি। আমরা 71-এর পর থেকে একদম কন্টিনিউয়াসলি আপনার মানে লপসাইডে ছিলাম, মানে খালি পড়তেছিলাম, মাঝখানে অল্প অল্প করে একটু উঠছি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টার কথা বললাম, সেটা একটি আবার 90-এর পরের কথা বলছি, আবার হচ্ছে আবার 91-তে আবার অল্প একটু উঠেছি এরকম, কিন্তু প্রোগ্রেসিভলি কিন্তু আমরা পড়তেছিলাম। মানে আমার যে কারণে পাকিস্তান থেকে আলাদা হওয়া, এই যে মুক্তির লড়াই যে আকাঙ্ক্ষা ছিল, এবং এখানে দেখেন যে এই ইতিহাসের এই বাঁকগুলো আমাদের পরিষ্কার করে বোঝা দরকার, এই কারণে তা না হলে 2400 আবার এরকম একটা প্রোগ্রেসিভ ডিক্লাইনের দিকে যেতে পারে। আপনার সেই আশঙ্কার জায়গাটা একটু থামি, একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা আবার এই আলোচনায় ফিরে আসবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশন নিয়মিত আয়োজন। আশা করছি বিরতির পরে ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশন নিয়মিত আয়োজন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে নিরুফা চৌধুরী মনি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনার কাছে ফিরবো। আপনি ঐতিহাসিক যে ধারাবাহিকতাটা চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন, সেই স্বাধীনতার আগ থেকে একেবারে স্বাধীনতা যুদ্ধ এবং এরপরে একেবারে 90 পর্যন্ত টানা, সেই ক্রোনোলজিতে এসে 24-এ আপনি বলছিলেন যে এখানে যাতে আবার ওরকম একটা ধাক্কা আমরা না খাই, সেই জন্য এই 24-এর চেতনাকে এগিয়ে নিতে হবে, ধরে রাখতে হবে, কোনোভাবে নষ্ট হতে দেওয়া হবে না। আজকে প্রধানমন্ত্রী সেই কথা বলেছেন যে সফল হতে হবে, ব্যর্থ হতে দেওয়া হবে না। কিন্তু আমরা এই 24-এর চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য অর্জনকে মানে বেশি মহিমান্বিত করে ফেলছি কি না, বা এটা করতে গিয়ে আমরা 90 বা 71-এর সাথে কোনো কিছু তুলনীয় না, 90-কে আমরা পাত্তাই দেই না, কিন্তু অনেক সময় 71-এর সমান্তরাল নিয়ে আসছি, এটি অনেকেই বলছেন। এ ব্যাপারে আপনার কাছে শুনবো, তার আগে মনে আপনার কাছে একটু শুনতে চাই। মির্জা ফখরুল বলেছেন, এই এনসিপির নেতা সার্জিস আলম, তিনি যে নির্বাচনী প্রচারণায় গেছেন সে সম্পর্কে তিনি বলেছেন যে যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। এরকম গাড়ির বহর বা তোরণ বানানো, তারপরে সোনার নৌকা উপহার, জনতার ঢল, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা, এই রাজনীতি তো আমরা অনেক বছর ধরে দেখছি। এই যে নতুন ছেলেপেলেরা, তরুণ প্রজন্ম, তারা নতুন রাজনীতি আমাদেরকে উপহার দেবে, আওয়ামী, বিএনপি বা অন্যান্য দলের মতো রাজনীতি তারা করবে না, সব কিছুই তো দেখি তারা করছে। তার মানে কি তারা এটা থেকে বেরোতে পারছে না, নাকি ওই রাজনীতি করে আপনাদের সাথে প্রতিযোগিতা করতে চান? ধন্যবাদ। দেখেন, ওই যে ফুয়াদ সাহেব বললেন অনেকগুলা কথা, একদম আমি ঢুকে গিয়েছিলাম সেই হিস্ট্রির মধ্যে, যে একদম ক্রনোলজিক্যালি ভালো লাগলো যে কিছু কিছু এখানে দ্বিমত ছিল, বাট আমি এটা বলবো না, ভালো লেগেছে। সেই ব্যর্থতা আমরা চাই না, যে ব্যর্থতা আগে আমরা দেখেছি, এটা সত্যি সবাই মিলেই চাই না। তো ব্যর্থ কে করে? যখন একটা মানুষ যখন ভোগবিলাসিতায় মত্ত হয়, তার সমস্ত গুণ তখন বেগুনে পরিণত হয়, তখন আর কোনো গুণ থাকে না, এবং গুণগুলো মানুষ একদম খুবই জঘন্যভাবে দেখে। তখন সে সারাদিন কি করলো, সন্ধ্যাবেলা যে একটা রাজনীতিবিদদের তো আরও না। তো এই যে যাদের নিয়ে আমরা এতদিন কথা বলেছি, তারা আমাদের ভেবেছে আমরা বোধহয় তাদের এনিমি। আমরা তাদের এনিমি ছিলাম না, আমরা তাদের গার্ডিয়ানের মতো আচরণ করার চেষ্টা করেছি, যদিও তারা গার্ডিয়ান মানে না, বাট আমরা চেষ্টা করেছি যে সব সন্তানই তো, যখন সন্তানের মা হই বা বাবা হই, তখন পৃথিবীর সব সন্তানদের নিজেদেরই মনে হয়।
তো এই 24-এর সন্তানদেরও আমাদের তাই মনে হয়েছে। এবং 24-এর আগস্টে পুরো আগস্ট পর্যন্ত যতদিন পর্যন্ত নির্লোভ আমরা দেখেছি, ততদিন পর্যন্ত মনে হয় না যে আমার সন্তানের সাথে তাদের কোনো পার্থক্য আছে। বরং কখনো কখনো মনে হয়েছে আমার সন্তানের চেয়ে ওরা বেস্ট করেছে, বেটার করেছে। তো এই জায়গা থেকে যখনই তারা শপথ নিতে গেল, ওই শপথ নেওয়ার পরে থেকে কিন্তু আমি এদের পেছনে বলা শুরু করলাম, যেটা আমি মেনে নিতে পারিনি। ঠিক এই জায়গাটায় প্রথম দিন যদি তাদের খামোশ বলা হতো, অবশ্যই খামোশটা বলবে কে? কিছু মানুষ তাদের স্বার্থ চারিতার্থ করার জন্য এই বাচ্চাগুলোকে তারাই তো অনেকে খামোশ বলেছে। হ্যাঁ, এদেরকে কাজে লাগাচ্ছে। তারা যে খামোশ বলছে তারা কিন্তু বুঝে না। একটা বাচ্চার হাতে আপনি বন্দুক তুলে দেন, আপনি ডাইনে গুলি করতে বলবেন ডাইনে করবে, বায়ে গুলি করতে বলবেন বায়ে করবে, কারণ ও ট্রিগারটা চাপ যে কেউ দিতে পারে। কিন্তু ও জানে না যে এই গুলিটার হলে কি হতে পারে। এটা যেদিন জানবে সেদিন আর আপনি ওকে দিয়ে গুলি করাতে পারবেন না। তো তার আগে যদিও নষ্টভ্রষ্ট হয়ে যায় তাহলে তার কথাই থাকলো না। তো এই যে 100 গাড়ি বলেন, আমরা তো বলতেছিলাম উদয়ন টাওয়ারে কিভাবে অফিস হয়, বিএনপি আওয়ামী লীগ নিয়ে এত কথা হচ্ছিল, যে বিএনপি যে এত কথা বলছিল, বা আওয়ামী লীগ এই 15.5 বছর ফ্যাসিস্টের মতো কারি বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। তাদের ঘর এক একটা এখনো বলি ব্যাংকের ভল্ট, ব্যাংকগুলা খালি, কিন্তু তাদের বাড়ি এখনো, যেটা সরকার করে নাই, যেটা সরকার তার ভাষণে, হ্যাঁ সরকার তার ভাষণেও বলেন না কখনো, কারণ এটা আইনের অনুশাসন চালু না হলে কখনো হবে না, যেটা বলছিলাম। তো এই যে যাদের টাকা, এত টাকা, তারাও কিন্তু এরকম অফিস টফিস দেখায় নাই, এই শোষা করে নাই, তারাও কিন্তু কামিয়েছে। তারাও কিন্তু শেরাটন, শোনেন শেরাটন কি বলে, সোনারগাঁতে, তারপরে কি ইন্টারকন্টিনেন্টালে, তারাও কিন্তু ইফতার দেওয়ার, ছাত্ররা রাজনীতির ইফতার দেওয়া বা মূল দল ইফতার দেওয়া সাহস দেখায় নাই, বা সেটা দেখতে দৃষ্টিকটু লাগবে, এটা তাদেরও মাথার মধ্যে ঘুরেছে। এত তারা হ্যাঁকে না করেছে, তারপরেও করেছে। অথচ এদের মধ্যে, কারণ ওই যে বললাম বাচ্চার হাতে গুলি দিলে, বন্দুক দিলে যা হয়, এখন তারা 100 গাড়ি, তারা যখন আপনার বলে যে শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে দেয়, শুভাকাঙ্ক্ষীরা দেয়, সেই শুভাকাঙ্ক্ষীর তারা তো অন্যদের মতো না, তারা তো বৈষম্য বিরোধী হয়ে আসছে, তারা তো একটা 24 পার করে আসছে। তাহলে তারা কেন জবাবদিহিতার মধ্যে থাকবে না? তারা কেন বলবে না যে কে তাকে দিল? আমি যখন প্যাকেটের মধ্যে দেখি যে সরকারের পতিত সরকারের সেই ফ্যাসিস্টগুলোর নাম, তখন কিন্তু আমরা কেঁপে উঠি, কিন্তু ওরা তো কাঁপে না। ওদেরকে তো প্রথমেই ওই ফ্যাসিস্টদের যারা চালাতো, তারা কিন্তু দিব্যি আছে দেশে, তারাই কিন্তু তাদেরকে চালাচ্ছে, কারি টাকা দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। সঙ্গে প্রশাসন ভয়ে বলেন, যে কোনো কারণে বলেন। আমি যখন দেখি পিরোজপুরের ডিসি যখন আপনার করে কি বলে, রিকোজিশন করে গাড়ি দিয়ে দেয় তাদেরকে ঢাকা আসার জন্য, তখন কিন্তু আমি আরেক ধাপ অবাক হই যে প্রশাসন যুগে যুগে সরকারকে নষ্ট করেছে। এরা হবু সরকার মনে করে প্রশাসন আবার তাদেরকে নষ্টের জন্য নেমেছে। যেখানে প্রশাসনে আগে যা উৎকর্ষ লেনদেন হতো, তার চেয়েও ডাবল প্রায় এখন হয়, তার কম হয় না, বেশি হয়। তো কিছুটা ঠকেছে পুলিশরা, বাট অন্যরা কিন্তু তা না। পুলিশেও আছে ভিতরে, এখনও মামলা নেওয়ার সময় টাকা ছাড়া, বড় বড় টাকার বাণিজ্য ছাড়া মামলা নিচ্ছে না তারা। তো এই ছেলেদেরকে নষ্ট করছে, এই ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে লোভ দেখাচ্ছে। এটা তো মধ্যবিত্ত ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের 10 টাকা বাঁচানোর জন্য যারা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত বা নিউ মার্কেটে হেঁটে যায়, লোকাল বাসে না ওঠে, সেই মানুষগুলা এত টাকার মুখ দেখলে সে তো বিপদে যেতেই পারে। আর সে যখন এটাই মনে করেছে পতিত সরকারের সাথে তারা ছিল, আপনি খেয়াল করেন, তাদের সাথে এই সার্জিসকে নিয়ে যে কথাটা হয়েছে, এই ছেলেটাই 24-এর প্রথম দিকে একটা বক্তৃতা দিয়েছে। আমি বক্তৃতাটা সেই দিন শুনলাম ইউটিউবে। সেইখানে শেখ হাসিনাকে উল্লেখ করে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা অমুক মানে দুনিয়ার ডেজিগনেশন দিয়ে, আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল, তারা কিন্তু এখনো আছে। আমি এই কথাটা বলার পর তার আপাতমস্তক আমি ভালো করে খেয়াল করলাম, বড় করে তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই। তার মানে কি, তাকে যে বা যারা সবচেয়ে বড় মুনাফেকে পরিণত করেছে, যার কোনো এত বড় মিথ্যা কথাটা সে বলছে, কারণ তার 2-1 মাস পরে হয়তো সে বিট্রে করেছে,
সে এই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে। তো তার চেহারার মধ্যে, অভিব্যক্তির মধ্যে এটা ফুটে ওঠে নাই। পরে দেখলেও তো মানুষ ফুটে ওঠে। পুলিশরা বা গোয়েন্দারা যে আপনার সন্ত্রাসীদের নির্ণয় করে কিভাবে, আগে তো ফেস ভ্যালুজ দেখে, ফেসটাকে দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এটা পৃথিবীর সমস্ত পৃথিবীতে এটা আছে। অথচ বাংলাদেশের এইটুকু একটা ছেলে তাকে ওইভাবেই গড়ে তুলছে যে তার শারীরিক অবয়বের মধ্যে কোনো চেঞ্জ আমি দেখি নাই। তো এই মানুষগুলা তারা ভাষাটা বদলে গেছে, শুধু ঠোঁট বদলাচ্ছে এবং সে সম্পূর্ণরূপে আস্থা নিয়ে কথা বলছে। আস্থার মিনিমাম কোনো মানে লুম পরিমাণ আস্থার ব্যত্যয় ঘটে নাই সে যখন বলছে। তাহলে ওই পতিত স্বৈরশাসক তাকে কেন বিশ্বাস করবেন আপনি বলেন? হ্যাঁ, এতে দেশের লাভ হয়েছে, কিন্তু তার ব্যক্তি জীবনে এই জিনিসটাই কিন্তু তারা এটা কিন্তু সবসময় কাজে লাগাচ্ছে। এই যে 2 দিন আগে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের কাজে লাগালো, এটা একটা তাদের বুদ্ধি আমি এত কম বলবো তা না, কথা বলে তো ফুরফুর করে একদম তোতা পাখির মতো। এটা সম্পূর্ণ, হ্যাঁ, অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু যখন কথা বলে তখন কিন্তু ছাড় দিয়ে কথা বলে না, তখন কিন্তু কোনো আদব কায়দার ভাষাটা ভেতর থেকে আসে না। তো সেই মানুষটা এটা তো বোঝার কথা যে কাকে কতটুকু বলতে হবে। আমি সেনাপ্রধানের পক্ষে কথা বলছি না, আমি দেশের পক্ষে কথা বলছি, সার্বভৌমত্বের কথা বলছি। সেনাপ্রধানকে পদত্যাগ করানোর পরে সেনাপ্রধান নিয়ে কথা বলা দরকার ছিল। সেনাপ্রধান এখনো ওই পোস্টে আছে এবং সে সমস্ত সেনাবাহিনীর মানে নেতৃত্ব দিচ্ছেন। তো সেইখানে যারা কিনা যাদের বলা আছে যে যারা মৃত্যুর জন্য শপথ বাক্যেই তারা মৃত্যুর জন্য অলওয়েজ মানে স্ট্যান্ড বাই থাকে, সেই দেশে সেই মানুষগুলো নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বারের জন্য ভাবা উচিত ছিল যে এটা আমি এইভাবে ছাড়ব। আসলে অপরিপক্কতা শুধু বললে চলবে না, বয়স আবেগটা শুধু বললে হবে না। এইখানে পিছন থেকে যারা পিছন থেকে যারা মানে অরিজিনাল মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডে কিন্তু কয়দিন আপনার গোপনে থাকবে, বের হচ্ছে অলরেডি। তো এই তারাই বলবে, তারা এত কিছু জানে, তারা তো এই দেশটাকে জঘন্যতর অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য এই ছেলেদেরকে দিয়ে এই যে 100 গাড়ির মহড়া দেওয়াচ্ছে। কারণ কি এরাও যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশে থাকলোটা কি? দেখেন, ছাত্রদেরও ধ্বংস করে দিল, আপনার রাজনীতিবিদদেরও ধ্বংস করা, তাহলে আপনার সমাজনীতি যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মধ্যে আছে, যারা চাকরিজীবী তারা দুনিয়ার চরম অনিয়মের মধ্যে থাকে। সব ধ্বংস হলে এই দেশটা কারা চালাবে? মানে একটা দেশকে ডেস্ট্রয় করার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিস আমি জানি যে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু দেশের স্বার্থের জন্য কিন্তু আমি মুখ বুজে থাকবো, দেশের স্বার্থের জন্য কোনো জায়গায়। তাহলে দেশপ্রেম কোথায়? তাহলে দেশপ্রেমটা আমরা একটু ফুয়াদ আপনার কাছে আসতে চাই। এই তরুণদের সাথে মাঠে ময়দানে আপনি আন্দোলনে ছিলেন, আমরা প্রতিনিয়ত আপনাকে দেখেছি। এদের মনস্তত্ত্ব আপনি নিশ্চয়ই অনেক ভালো বুঝবেন। এদের যে এই রূপটা আমরা দেখছি, যেমন সার্জিসের কথা বলা হচ্ছিল যে একজন তরুণ রাজনীতিবিদ, আজকে একটা ভিডিও দেখলাম যে তিনি ঈদে বাড়ি যাচ্ছেন ট্রেনে করে, তার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তিনি বলছেন গরমে ঘেমে যাচ্ছি কারণ উপরে ফ্যানটা নাই। সে এখন উড়োজাহাজে করে বাড়িতে যান, শতাধিক গাড়ি বহর নিয়ে যান, শত শত মানুষের আয়োজন সেগুলো হয়, যেগুলো আমরা আগের রাজনীতি দেখেছি এবং সেগুলো সমালোচনা করেছি। এই তরুণরা আবার সেই খপ্পরে পড়ে গেল কিনা, যদি পড়ে গিয়ে থাকে কেন? দেখেন, ওই আগের আলোচনার যেটা ধারাবাহিকতায় বলি আর কি, যে আমরা আমাদের মুক্তির লড়াইয়ের পদচ্যুতিগুলো কোথায় কোথায় হয়েছে। 90-এর আন্দোলনে কিন্তু 3 জোটের লিখিত রূপরেখা ছিল, কিন্তু স্যাডলি তারা রিপিটেডলি পাওয়ার রোটেশনে এসছেন ক্ষমতায়, কিন্তু সেই রূপরেখাগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত না হওয়ার কারণে যেটা হয়েছে যে কিছুটা হয়েছে, যেমন সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া, জাস্টিস শাহাবুদ্দিনকে আবার টোটালটা আর কি ধরেন, মানে যে একটা বিশাল রাষ্ট্র কাঠামো ছিল, তো একটা বন্দোবস্তের আলোচনা ছিল, যে বন্দোবস্তের আলোচনা এখন চলছে আবার, যে এইটা যদি বড় দলগুলো যেটা ওয়াদা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের জায়গা থেকে, সেই জায়গাতে যদি তারা এটা মেনে চলতেন, তাহলে যেটা হচ্ছে পদচ্যুতিগুলো পরবর্তীতে হতো না। 90-91 নির্বাচনের মাধ্যমে আর একটা যেটা আসছে, যে আপনার একটা অল পার্টি সেটেলমেন্ট আসছিল যে নির্বাচনটা কিভাবে হবে, কারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা আস্থা অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। এই অল পার্টি সেটেলমেন্টও আমরা দেখলাম যে ইউনিল্যাটারালি কোনো ম্যান্ডেট ছাড়া 2011-তে আদালতের ঘাড়ের উপরে বন্দুক রেখে এটা বাতিল করে দেওয়া হলো, পদচ্যুতি আবার হইল। এবং দেখেন যে এই
আমি 4টা নির্বাচন ভালো হয় এটা আমি বলি না, আমি রাফলি 3টা নির্বাচনকে আমি ভালো মনে করি। কারণ 2011-এর নির্বাচনটা হাইলি মানে ম্যানুফ্যাকচার ইলেকশন ছিল, মানে 8-এরটা কথা 8-এরটা 111 ইলেকশন যেটা আপনি, তো সেই জায়গাতে আপনার প্রণব মুখার্জির বই, গোয়েন্দা সংস্থার বিভিন্ন জায়গার সাথে কথাবার্তা বলে আমরা বসছি, 3টা তো ভালো নির্বাচন, রিলেটিভলি ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে যেটা হওয়া দরকার ছিল। কিন্তু এই যে দেখেন আবার আমরা পদচ্যুতির মধ্যে পড়লাম। তাহলে এই জায়গাটাতে আমাদেরকে আসলে আর একটু ঘোরায় ঢোকা দরকার, সমস্যাটা কোথায়, নির্বাচনী ব্যবস্থা, এটা সমস্যাটা গোড়াটা কোথায়। কারণ আপনি যখন সার্জিসের গাড়ি বহর নিয়ে কথা বলবেন, এটা একটা সিমটোম্যাটিক ইস্যু, ছোট একটা ইস্যু, কিন্তু সমস্যাটা গোড়া আরও বিভিন্ন জায়গাতে। যে নির্বাচন কি আসলে এই দেশে হয়, আমরা যেগুলোকে নির্বাচন বলি এগুলোকে আসলে নির্বাচন না কনসার্ট, নির্বাচনের নামে কনসার্ট হচ্ছে। আমরা যাদেরকে এই যে 12 কোটি 10 লাখ আমার সম্মানিত নাগরিক ভাই বোনরা, তারা কি আসলে ভোটার? তারা আসলে কি চিন্তা করে ভোট দিতে পারেন না? তাদেরকে আসলে দলগুলো পার্সু করে, তাকে বিকাশে টাকা দেয়, রকেটে টাকা দেয়, বিরিয়ানি খাওয়ায়, ফুসপানি খাওয়ায়, অটো পাঠায়, গাড়িতে করে আনে নেয়, এরপরে হচ্ছে বিশাল দলীয় নেতাকর্মীদেরকে পুষতে হয় এই প্রসেসের ভিতর থেকে, এবং ভেরি এক্সপেন্সিভ, মানে একটা মানে শত শত হাজার হাজার কোটি টাকার একটা নির্বাচনী বন্দোবস্ত। তাহলে সেই জায়গা থেকে আসলে আমার নির্বাচন আছে, এবং এই নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? স্বাধীন মতামত দিতে পারছে না ভোটাররা, মানে তার তো সেই ক্যাপাসিটি তৈরি করে নাই। মানে আমার আগে ভোটারদেরকে এডুকেট করতে, হ্যাঁ, মানে আমার 71-এর পরে আমার লড়াইটা কি হওয়া দরকার ছিল, কারণ আমি তো রিপাবলিক করব বলেছিলাম, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিকটা মানে কি, যে এই রাষ্ট্রটাকে পাবলিকের কাছে বুঝাইয়া দেওয়া। তা আমি তো এই দেশটাকে আমার জনগণের কাছে বুঝাইয়া দেই নেই এই দেশটার মানে কি। আমরা যে স্বাধীন হইলাম, আমার সম্মানিত মরহুম দাদা যিনি কৃষক ছিলেন, তাকে ব্রিটিশ ইন্ডিয়ানরা এসে বলল যে তোমার পরিচয় আজকে থেকে তুমি ব্রিটিশ ইন্ডিয়ান। 47 সালে এসে বললো যে না 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 সিদ্দিক সাহেব আপনার পরিচয় পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন পতাকা ধরায় বললো আপনি আসলে ওই পাকিস্তানি, আপনি আগের পরিচয়গুলো ভুলে যান। তো ক্ষেত খামারি করা আমার দাদা মুরব্বী মানুষ তাকায় থাকলো, আচ্ছা ঠিক আছে। 24 বছর পরে আবার একদল লোক গিয়ে বললো যে সিদ্দিক সাহেব পরিচয় বদলায় গেছে। কি হয়েছে? বলে যে এখন এই যে পতাকাটা চেঞ্জ হয়েছে, আপনি এখন বাংলাদেশি। কিন্তু ওনার আসলে জীবনের চৌহদ্দিটা কতটুকু ছিল? ওনার বাড়ি, ওনার উঠান, ওনার পুকুর, ওনার খাল, ওনার ক্ষেত, আর কাছের হাট বাজারটা, এই 10 মাইল হচ্ছে ওনার জীবনের রেডিয়াস। রাষ্ট্র জিনিসটা ওনার জীবনে আসলে কি? এই যে পতাকার পরিবর্তন হয়েছে, আপনি গিয়ে বললেন আপনার পরিচয় পরিবর্তন হয়ে গেছে, আপনার জাতীয়তা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী ওই আমার সম্মানিত মরহুম দাদার মতো, তাকে গিয়ে বলা হচ্ছে এইটা করলে ভালো, তুমি চাইল পাবা, ডাইল পাবা, এইটা পাবা। প্রশ্ন হচ্ছে দলগুলো এটা বলতে পারে কিনা ক্যাম্পেইনে? কারণ দল কি আসলে আটা দেয়, গম দেয়, টিন দেয়, কাবিখা দেয়, না এটা রাষ্ট্র দেয়? রাষ্ট্র দেয়। তাহলে দল তো এটা বলতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি টোটাল একটা রাষ্ট্র বানিয়েছি, যে এই রাষ্ট্রটা বলেছিলাম রিপাবলিক করব, মানুষের রাষ্ট্র বানাবো, কিন্তু রাষ্ট্রটা তো আসলে দলের রাষ্ট্র হয়ে গেছে, এবং এটা 16 বছরে এত খারাপ হয়েছে যে এটা একজনের রাষ্ট্রে পরিণত হয়েছে। দল থেকে পরিবারে আসছে, পরিবার থেকে ব্যক্তির রাষ্ট্রে, একক রাষ্ট্রে পরিণত হয়েছে। গণভবনের এক ব্যক্তি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কি হবে, কে বাঁচবে, কে মরবে, কার পদোন্নতি হবে, কার পদচ্যুতি হবে, কে থাকতে পারবে, কে থাকতে পারবে না। ইভেন আপনি পাসপোর্ট পাবেন কি পাবেন না, আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন কি পারবেন না, এটাও সে সিদ্ধান্ত দিয়ে দেয়। তার মানে সংস্কার তো সবার আগে হওয়া উচিত দলের, ব্যক্তির। দলের তো একটা বিষয় আছে। তাহলে মানে হচ্ছে তাহলে আমার সমস্যাটা কোথায়, আমার গোড়ার মানে এই যেহেতু আজকে যুদ্ধের দিন, মানে 25শে মার্চ, আমাকে মুক্তির লড়াইটাকে ধরে রাখতে কথা বলতে হবে। যে আমি বোধ করছি যে আমার রাষ্ট্রের মোটা দাগে 2টা সংকট আছে। একটা হচ্ছে আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাই নাই। আমরা এখানে একটা জমিদারি বন্দোবস্ত, যেটা 1793 সাল থেকে ব্রিটিশরা চালু করেছিল, অফিসিয়ালি পাকিস্তান আন্দোলনের মাধ্যমে এটা বিলুপ্ত হয়েছে, প্রজাসত্ব আইন বাতিল হয়েছে 1950 সালের আইন দিয়ে, কিন্তু মনস্তত্ত্বে, আচারে, ব্যবহারে আমার গোত্র প্রথা, আমার জমিদারি প্রথা সমাজে সমাজে এখনো প্রচলিত আছে। মনস্তত্ত্ব পরিবর্তনের উপায় কি? এটা লড়াই, আলাপ তোলা। আমি কি রাষ্ট্র কখনো আমার নাগরিকের কাছে গেছে? ভোট কি জিনিস? এই দেশের রাষ্ট্র কি কোনোদিন একজন ভোটারকে উঠান বৈঠক করে বুঝাইছে? আমার এখানে কিন্তু পরিকল্পনা কর্মী আছে, দেখবেন যে গ্রামে গ্রামে উঠানে উঠানে তারা যায়, একটা ভেসপা মোটরসাইকেল নিয়ে যায়, বুঝায় যে মাতৃস্বাস্থ্য এইটা সেটা, পরিবার ইফেক্টিভ ছিল কিন্তু, এবং ইফেক্টিভ হয়েছে। তো এই রাষ্ট্র কি উঠানে উঠানেই লোক পাঠায় ভোটারকে জিনিস বুঝাইতে পারতো না?
তাহলে যে রাষ্ট্রের টোটাল স্টেট মেশিনারি দিয়ে আপনি পরিবার পরিকল্পনা করলেন, সেই রাষ্ট্রকে দিয়ে তো আপনি দেশের মানুষকে নাগরিক বানাইলেন না, রাষ্ট্র বানাইলেন না। তো তাহলে আমার এই যে ৭১-এর বিচ্যুতি, যেটা প্রফেসর ইউনূস বলছেন, আমার বিচ্যুতি তো হচ্ছে আমরা সবাই মিলে এই দেশটাকে দেশ হইতে দেই নাই, এই দেশটাকে রিপাবলিক হইতে দেই নাই। আমরা বিভিন্ন দলের বংশের জমিদারি কায়েম করেছি, মানে শাসকদের স্বার্থে, এবং তারা কেউ করে নাই। না করার ফলশ্রুতি যেটা হচ্ছে, এখানে কখনোই লেভেল প্লেইং ফিল্ড ছিল না। দেখবেন নির্বাচন আসলেই বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। একজন ব্যবসায়ী যিনি ১০০ কোটি টাকা খরচ করতে পারবেন, আর যিনি আমার আপনার মতো অথবা মনিয়াপার মতো গরিব রাজনৈতিক কর্মী, কয় টাকা আমরা খরচ করতে পারবো? ব্যানার করার টাকা, পোস্টার করার টাকা কোথায় পাবো? অনেক আইন কানুন করে তো এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, করা হয়নি। আমরা যে প্রস্তাবনা দিয়েছি ইলেকশন কমিশন, সংস্কার কমিশনে, যে ইলেকশনটাকে কিভাবে কম খরচে করা যায়, ২-৩টা জায়গা আছে ইলেকশনের যেখানে খরচ হয়। তার ভিতরে একটা জায়গা হচ্ছে নমিনেশন পাওয়া। বাংলাদেশে বড় দলগুলোর নমিনেশন পাওয়াতেই একটা বিশাল খরচ হয়, এবং দেখবেন জেনুইন রাজনৈতিক কর্মীরা নমিনেশন থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় খরচের জায়গা হচ্ছে আপনার ক্যাম্পেইন কস্ট। আমার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, ১০০-১৫০ গাড়ি লাগে, মোটরসাইকেল লাগে, রোড শো করতে হয়। আমরা বলেছিলাম ক্যাম্পেইনটাকে ইলেকশন কমিশনে, লোকাল প্রশাসনে দিয়ে দেন। কোনো দল নির্বাচনী বিতর্ক যেটা, হ্যাঁ, নির্বাচনী বিতর্ক, যে কোনো দল আলাদা করে ইলেকশন ক্যাম্পেইন করতে পারবে না। আর থার্ড হচ্ছে জনগণকে ভোট কেন্দ্রে আনার থেকে ভোট কেন্দ্রটাকে মোবাইল করে আপনি জনগণের কাছে নিয়ে যান, খেতে নিয়ে যান। তাহলে যেটা হবে, আপনার আনা নেওয়ার খরচ আপনি কমায় ফেলতে পারবেন। এই উঠান বৈঠক দিয়ে পরিবার পরিকল্পনা যেভাবে করেছে বাংলাদেশ রাষ্ট্র, এই দেশের মানুষগুলোকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ভোটারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভোট কি জিনিস এটা বোঝানো দরকার, তাহলে বিচ্যুতি থাকবে না। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, এবার ফিরে এসে আমরা আপনাদেরকে পাবো আশা করছি। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং নীলুফার চৌধুরী মনি। মনিয়াপা, নির্বাচন ডিসেম্বরে হওয়া না হওয়া নিয়ে অনেক কথা আমরা শুনছি, আপনারা অনেকদিন ধরে বলে আসছেন ডিসেম্বরের কথা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বহুদিন আগে বলা হয়েছিল যে ২৫শে ডিসেম্বর অথবা ২৬শে জুন। উনি কিন্তু ওই সময়সীমার মধ্যে আছেন। আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি সেটা পুনরাবৃত্তি করেছেন। তারপরে কি আশ্বস্ত না হওয়ার কারণ আছে? আশ্বস্ত, তারপরেও কেন আশ্বস্ত হচ্ছে না জনগণ, মানে রাজনীতিবিদদের নেতারা, এটাই বড় কথা। আজকেও মহাসচিব বিএনপির বলেছেন, তার মানে সন্দিহান তো অবশ্যই। আবার উনি সন্দেহের কারণগুলো কি? আমি বলি, প্রধান উপদেষ্টা সর্বশেষ বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন, উনি অনেকগুলো ওইখানে যদি তবে এইসব ছিল। আবার উনি ডিসেম্বরে বলে উনি মাঝখানে এটাও বলছিলেন চাইলে নভেম্বরেও হতে পারে। আবার আজকে আবার বলছেন ডিসেম্বরে না হলে জুন পর্যন্ত, ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে ডিসেম্বর থেকে জুন। তো এই যে উনি এক এক সময় এক এক কথা বলছেন, এবং ওনার কথা বলা এবং আরও কিছু নতুন রাজনৈতিক দল এবং দু একটা পুরানো রাজনৈতিক দল যেভাবে কথা বলছেন ওনার ব্লেসিং নিয়ে, কারণ উনি ব্লেসিং যে দেন এটা তো বোঝাই যায়। আপনার নতুন পার্টি যা করছে, সরকারের মদত ছাড়া তো কিছু করছে না। সরকার কোনো না কোনোভাবে মদত দিচ্ছে, এটা আমি আপনাকে কিছুক্ষণ আগেও বললাম। সরকারের প্রশাসন যন্ত্র তাদেরকে মদত দিচ্ছে। তো আপনার এই জায়গাগুলো থেকে মনে হয় যে তারা যখন বলে যে নির্বাচন আরও দেরি আছে, আগে স্থানীয় সরকার, আগে বিচার, আগে ফাঁসি ইত্যাদি ইত্যাদি, তখন যখন সরকার থেকে চুপ থাকা হয় তখন একটা প্রশ্ন থেকেই যায়। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান সব কিছু মিলে অরাজকতা, গুজব, যেটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এই যে গুজবকে সত্যাকারে প্রকাশ করা, গুজব নিয়ে আপনার এই যে আপনার ধরেন যে ইউটিউবগুলায় মাঝে মধ্যে যাই, নিজেরগুলাও দেখি, টুকটাক অন্যদের ফুয়াদদেরটাও দেখি, দেখতে গিয়ে হঠাৎ দেখা গেল যে আপনি আছেন, কথার কথা আপনি অ্যাঙ্কারিংয়ে আছেন, কিন্তু টাচ করার সঙ্গে কিন্তু আপনি আর কেউ কোথাও নাই, অন্য কেউ কি বলছেন যাদের চিনিও না। এবং কি ধরনের গুজবের কথা যে বলা হয় যে এই সরকার পড়ে গেল, এই আরেকটা সরকার জয়েন করলো, প্রত্যেক দিন এটা, মানে এখন আমি ওইটা দেখাই আমি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটাই। এই কিছুক্ষণ আগে একরকম কথা শুনছি, আবার কতক্ষণ পরে ওই লোকটাকেই দেখছি। তো এই সব কিছু মিলে দেশের অবস্থা যা, সোশ্যাল মিডিয়াতে যত গুজব, এগুলো কারা কিভাবে করে, সেখানে সরকার কি করতে পারে না পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে। সে দায় কি সরকারের?
সেই দায় সরকারের না, সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু আবার পরবর্তীতে আমরা সব কিছু আবার ফার্স্ট দেখি। যেটুকু করে আগে সোশ্যাল মিডিয়া দেওয়ার পরেই কিন্তু আপনারা একটু নৈরাচরে বসেন, সোশ্যাল মিডিয়া দেওয়ার আগে কিন্তু আপনারা নৈরাচরে বসেন না। আমি সাংবাদিকদের কথা বলছি। সো দ্যাট একদম যে তাদেরকে ফেলে দিবেন এটাও না, ওটার একটা অংশ ইউটিউব, বা ওইখান থেকে ভালোটা মন্দটা আমরা আমাদের পছন্দ মতো নেই, যে যেমন যে না এটা ঠিক হবে না, নিজের বিবেকটা তখন কাজে লাগাই বা 5 জনের সঙ্গে কথা বলি। কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারও ফেলে দেয় না, কেউই সারা বিশ্ব গুরুত্ব দিয়ে দেখে, সারা বিশ্ব গুরুত্ব দিয়ে দেখে। সো আপনার আমি 2 দিন আগের একটা কথা, সোশ্যাল মিডিয়া গুরুত্ব দিয়ে দেখে, কিন্তু সোশ্যাল মিডিয়া যেগুলো গুজব, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেক নিউজ, এগুলোকে কেউ গুরুত্ব দেয় না। আবার ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থাও আছে। ফ্যাক্ট চেকিং এর যেমন ব্যবস্থা আছে, আমি আপনাকে একটা সবচেয়ে বড় জায়গার কথা বলি। কোনো একজন বাংলাদেশের সেলিব্রিটি সে আমেরিকার এম্বাসিতে জমা দিছে ভিসার জন্য, তো ভিসার জন্য জমা দিয়ে সে এর আগেও 3 বার গেছে, যেহেতু সেলিব্রিটি গান বাজনা করে ওখানে, সে মনে হচ্ছে আমি তো আবার এই প্রোগ্রামে আমি যাচ্ছি, প্রোগ্রামে তো আমি পাবোই। সে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে 2 তারিখে তোর সঙ্গে দেখা হচ্ছে, আমি 2 তারিখে টিকিট কাটছি, আসতেছি। তো 2 তারিখের আগে যেহেতু ভিসার ব্যাপার, ভিসা আনতে গেছে, তখন এম্বাসির লোক বলে যে ও আপনি তো আমেরিকা 2 তারিখে যাচ্ছেন না, আপনি কি করে বুঝলেন যে আপনি যাচ্ছেন? তা আপনি দেখেন, আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় কিন্তু গুরুত্ব হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোকে তো আমাদের বুঝতে হবে। তো এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যেখানে যে নির্বাচন হবে কি হবে না, প্রত্যেক দিন যে ধরনের কথা, প্রতিদিন বাঘে খায়, একদিন কিন্তু সত্যি বাঘে খাইলে কেউ জানে না, সেই দিন আর কেউ বিশ্বাস করে না। হয়তো বা এই সরকার যেভাবে বলছে, আবার তাদেরও নাড়া দিচ্ছে যে নির্বাচন যারা না করতে চায় তাদের, তো এই নির্বাচন যারা না করতে চায় তাদের সঙ্গে কিন্তু সরকার একবারও খামোশ বলে না যে আমি বলেছি নির্বাচন হবে, এরকম কিন্তু বলে না। যেমন সেনা প্রধান বলছিলেন অনেক আগে, যদিও আমরা বলছিলাম যে এটা তার বলার কথা না, বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তো এই যে এটা সরকার কিন্তু এইভাবে বলে না, এখনো কিন্তু সরকার যদি এবং তবের মধ্যে আছে। জি, ফত ভাই, শেষ করবো আপনাকে দিয়ে। সবশেষ বক্তব্য প্রধান উপদেষ্টার, আপনার কোনো সন্দেহ আছে যে এই সময়ের মধ্যে নির্বাচন নাও হতে পারে? এখন পর্যন্ত সাসপেক্ট করবার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে অনেকগুলো উপকরণ যদি যোগ করি, প্রথমটা হচ্ছে যে উনি যখন জাতিসংঘের কনফারেন্সে গেলেন সেপ্টেম্বরে, তারপর থেকে যে দিন তারিখগুলো উনি বলছেন, উনি ওটা কনসিস্টেন্টলি একই দিন তারিখ বলছেন, ডিসেম্বর থেকে জুন। এই ডিসেম্বরে বলছে 1-2 মাস আগে পরে হইতে পারে, ফেব্রুয়ারি মার্চ হইতে পারে, জুন হইতে পারে, মোটা সীমার ভিতরেই বলেছেন বাকিগুলো, বারবার একই কথা উনি বলছেন। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কমিশনগুলো কাজ করছে, ধরেন নির্বাচন কমিশনের সংস্কার যখন কাজ চলছে, আমরা ধারণা করেছিলাম এই সংস্কার কমিশনের কাজ হবার পরে নির্বাচন কমিশনকে রিঅর্গানাইজ করা হবে, কিন্তু আমরা দেখলাম যে পুরাতন আওয়ামী লীগের আইনে, যে আইনটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি, ওই আইনটা দিয়েই সার্চ কমিটি করে টোরে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বোঝাপড়া করে কমিটি কিন্তু আপনার রিঅর্গানাইজ করে দিয়েছে কমিশনকে, এবং কমিশন কাজ করছে। এবং কমিশনও যেটা বলেছে যে আপনার এই বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চের মধ্যে ভোটার তালিকাটা প্রায় হালনাগাদ হয়ে যাবে, এবং যেহেতু একটা ক্রেডিবল ইলেকশন হয় নাই অনেক বছর, ভোটার তালিকাটা হালনাগাদ করার অনেক কাজ আছে, এবং একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিতে হবে, ঢুকাইতে হবে, এবং এই কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালনাগাদের কাজ ব্যাপকভাবে সারা দেশে চলছে। কমিশন বারবারই বলছে তারা ডিসেম্বরকে সামনে রেখে এটা কাজ করছে। এর বাইরে আমরা দেখলাম যে বাজেট অ্যালোকেট করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার দেখবেন যে ভোটার যে তালিকাটা আছে এটা কোথায় যাবে না, এটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। আওয়ামী লীগ চাচ্ছিল এটাকে হোম মিনিস্ট্রিতে নিয়ে যেতে, কারণ এটার সাথে একটা বিশাল ব্যবসা আছে। আপনারা দেখেছেন যে কিভাবে ভোটার তালিকাকে বিক্রি করা হয়েছে, জয়, পলক, এই কি বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা মিলে টিলে একটা ইন্ডিয়ান কোম্পানিকে বিক্রি করেছে, তারা আবার 10-15 বার 20 বার বিক্রি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। কমিশনের কাজ আর প্রধান উপদেষ্টার বক্তব্য মিলিয়ে কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে দেখবেন যে আর্ম ফোর্সেসের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে তারা ডিসেম্বরকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী করবে, এবং পুলিশ মিলে আপনি এবং পুলিশ সবকিছু মিলায় এখন তাদের সক্ষমতা জেনুইনলি আসলে আছে কিনা, পারবে কিনা। কারণ ফেয়ার নির্বাচন দেশে হয় নাই, নির্বাচন কমিশন কিন্তু ভালো নির্বাচন করতে ভুলে গেছে। সো সেই জায়গাতে আমরা বোধ করছি এখন পর্যন্ত সন্দেহ করবার মতো জায়গা নাই। তবে 1/11 এর এক্সপেরিয়েন্সের কিন্তু একটা ট্রমা বিএনপির মধ্যে আছে, সেই কারণে আমরা কোনোভাবে ছোট করে না দেখি, এই ট্রমাটাকে আমাদের সম্মান করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ফুয়াদ ভাই, অনেক ধন্যবাদ মনিয়াপা।
যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।